নমস্কার। আমাদের আজকের নিবেদন কৌশিক দাশগুপ্তর লেখা এরিক সাহেবের দুঃখ। গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির প্রকাশিত শুকতারা ৭৭ বর্ষ একাদশ সংখ্যা এই পত্রিকাটি থেকে। বিশেষ দ্রষ্টব্য, গল্পটি আমরা প্রচার করার সময় লেখক ও লেখক পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারিনি, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। গল্পটি শুনে যদি তারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা কোনো বিশেষ মূল্যবান বক্তব্য পেশ করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন clubgoppo.adda@gmail.com এই মেল আইডির মাধ্যমে। গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক দীননাথবাবু, ডাক্তারবাবু এবং সুরঞ্জন পালিত। গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার দ্বীপ। শুরু হচ্ছে আজকের গল্প এরিক সাহেবের দুঃখ। দীননাথবাবু বিখ্যাত সুরকার, আর তৈরি করা গানের সুর শ্রোতাদের মন ছুঁয়ে যায়। গান শেষ হয়ে যাওয়ার পরেও মনের মধ্যে সুরের রেস থেকে যায়। ছবির প্রযোজকরা দীননাথবাবুকে দিয়েই তাদের নতুন ছবির গানে সুরারোপ করাতে চান। এই কারণে তার বাড়ির দরজায় প্রযোজকদের ভিড় লেগেই থাকে। প্রথম এই খ্যাতি দীননাথবাবু খুব উপভোগী করতেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি বুঝলেন কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। আগে তার হাতে সময় ছিল, অনেকটা সময় নিয়ে তিনি খেটে খুঁটে সুন্দর সুর তৈরি করে গানের কথায় বসাতেন। শ্রোতাদের সে সুর মনেও ধরত, কিন্তু এখন প্রচণ্ড কাজের চাপে সেরকম ভালো সুর আর তৈরি হচ্ছে না। বাজারে এখনো তার বদনাম হয়নি ঠিকই, বরং লোকে তার প্রশংসায় পঞ্চমুখী হয়ে আছে। তবে দীননাথবাবু নিজে বুঝতে পারছেন তার কাজের গুণগত মান দিন দিন খারাপ হয়ে চলেছে। এইভাবে বেশি দিন এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকা সম্ভব হবে না। রাতে ঘুমের সময় কমিয়ে দিলেন দীননাথবাবু। ঘুম তাড়াবার জন্য ঘন ঘন কফি খাওয়ার অভ্যেস করে ফেললেন। খুব ভোরে উঠে সুর ভাঁজতে বসে যান। হারমোনিয়াম নিয়ে বসে সপ্তকের 7টা স্বরকে ঘুরিয়ে ফিরিয়ে মনে লেগে থাকার মতো সুর তৈরি করতে থাকেন। কিন্তু কিছুদিন এইভাবে করার পর তার শরীর খারাপ হয়ে গেল। ডাক্তারবাবু তার শরীর পরীক্ষা করে বললেন, বড্ড অত্যাচার করে ফেলেছেন মশাই, এখন তো কমপ্লিট বেড রেস্ট প্রয়োজন, কাজ তো করাই যাবে না। দীননাথবাবু ম্লান হেসে বললেন, তাহা কি করে হয় ডাক্তারবাবু, আমি যে এদিকে পাহাড় প্রমাণ কাজ নিয়ে বসে আছি। ডাক্তারবাবু নির্বিকার মুখে বললেন, পাহাড় প্রমাণ কাজ সরিয়ে রেখে দিন কয়েক পাহাড় থেকে ঘুরে আসুন, এতে শরীরটাও চাঙ্গা হবে আপনার। ডাক্তারবাবুর কথা মনে ধরল দীননাথবাবুর। অবশ্য মনে ধরার আর একটা কারণও ছিল। আগামী যে ছবিতে গানের জন্য তিনি সুর দেবার কাজ করছেন, তার অনেকগুলো শট নিয়ে হবে পাহাড়ে। পরিচালক মশাই আবদার করেছেন গানগুলোয় যেন পাহাড়ি সুর থাকে। দীননাথবাবু ঠিক করলেন তিনি মুসৌরি যাবেন। আগেও তিনি বেশ কয়েকবার গিয়েছেন মুসৌরি। ওখানকার জল হাওয়া তাঁর বেশ খাপ খেয়ে যায়। অক্টোবরের মাসের শেষ সপ্তাহ, সুটকেসে গরম কাপড় আর বেহালার বক্সটা নিয়ে ট্রেনে চেপে বসলেন দীননাথবাবু। তারপর যথা সময়ে দেরাদুন স্টেশনে নেমে একটা ট্যাক্সি ডেকে চললেন মুসৌরির পথে। হোটেল আগেই বুক করা ছিল। মুসৌরি এলে দীননাথবাবু বরাবর ওই হোটেলেই ওঠেন। 3 তলায় পূবমুখ একটা ঘর তার পছন্দের। ওই ঘরটায় বসে একসময় অনেক সুর তৈরি করেছেন তিনি। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে গরম পোশাক পরে মর্নিং ওয়াকে বেরোলেন দীননাথবাবু। হালকা কুয়াশায় ঢেকে আছে পথঘাট। মুসৌরি শহরের ঘুম তখনও ভাঙেনি। অনেক দূর হাঁটার পর আস্তে আস্তে কুয়াশা কেটে রোদ উঠল। সারা শরীরে রোদ মেখে ঝিলমিলিয়ে উঠল নীল পাহাড়ের শাড়ি। দোকানিরা দোকানপাট খুলে পসরা সাজিয়ে বসলো। দীননাথবাবু তখন হোটেলের পথে ফিরতে লাগলেন। মাথায় একটা সুর এসে গিয়েছে, এখনই গিয়ে নোটেশন লিখে ফেলতে হবে। খানিক দূর আসার পর শুনতে পেলেন পিছন থেকে কে যেন তাকে, স্যার, ও স্যার, আরে ও স্যার শুনছেন বলে ডাকছে। দীননাথবাবু ঘুরে তাকালেন। দেখলেন মাংকি ক্যাপ মাথায় দেওয়া এক ভদ্রলোক
দ্রুত পায়ে তার দিকে হেঁটে আসছেন। কাছে এসে সেই ভদ্রলোক দু হাত বুকের কাছে জড়ো করে বাংলায় বললেন, আগে নমস্কার স্যার, নমস্কার। আমাকে চিনবেন না আপনি, আমার নাম সুরঞ্জন পালিত। আমি কিন্তু স্যার আপনাকে দেখেই চিনেছি। আপনি ওই প্রসিদ্ধ সুরকার দীননাথ বাগচি তো? দীননাথবাবু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তা আপনিও বুঝি বেড়াতে এসেছেন? সুরঞ্জন পালিত বললেন, হ্যাঁ, ওই পরিবর্তনের উদ্দেশ্যেই এসেছি স্যার। আচ্ছা, কোথায় উঠেছেন স্যার? দীননাথবাবু তার হোটেলের নাম বললেন। পালিত মশাই খানিক ইতস্তত করে বললেন, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। দীননাথবাবু বললেন, হ্যাঁ বলুন। আগে দেখুন স্যার, ওই কেমটি ফল যাওয়ার পথে না পাহাড়ের উপর আমার একটা ছোট্ট বাড়ি আছে, বুঝলেন? আর বছরে এক দুবার আমি কখনো একা কখনো পরিবার নিয়ে ও বাড়িতে ছুটি কাটাতে আসি। বাড়ি দেখাশোনার কাজে ওই সব সময়ের জন্য একটা লোক রেখেছি। তা বলছি, মানে স্যার আমার বাড়িটা তো খালি পড়ে আছে। আপনি যদি দিন কতক ও বাড়িতে একটু বিশ্রাম নেন আর কি, একটু কৃতার্থ হই স্যার। মানে ওই মানে আপনার সুর করা গানগুলোর আমি ভারী ভক্ত স্যার। ধরে নিন একজন ভক্তের অনুরোধ, আশা করি আমাকে হতাশ করবেন না। দীননাথবাবু হেসে বললেন, তার কি দরকার, আমার তো সপ্তাহ খানেকের জন্য হোটেলে বুক করাই আছে। পালিত মশাই নাচড় বান্দা বললেন, পরিবেশ একদম ভালো নয় স্যার। ওই সামনেই মার্কেট, রাস্তা দিয়ে অনবরত গাড়ি যাচ্ছে। আর স্যার আপনাদের মতো সুরসাধকের উপযুক্ত জায়গা এটা নয় স্যার। দীননাথবাবু কিছুতেই যখন রাজি হলেন না, মুষড়ে পড়ে পালিত মশাই বললেন, নিতান্তই থাকবেন না যখন এক কাপ চা খাওয়ার আমন্ত্রণ জানাতে পারি। এই মার্কেটে এসেছিলাম, আজ আবার কলকাতায় ফিরবো কি না। আমার গাড়ি মার্কেটের সামনেই পার্ক করা আছে। যদি রাজি থাকেন তো গাড়িতে গিয়ে আপনাকে নিয়ে যাব, চা খাইয়ে আবার হোটেলে পৌঁছে দিয়ে যাব। দীননাথবাবু আর আপত্তি করলেন না, পালিতের গাড়িতে উঠে বসলেন তিনি। পালিত মশাই খুশির সঙ্গে বললেন, নতুন সুর করতেই এসেছেন বুঝি? আপনাকে আমি বলছি মিলিয়ে নেবেন। আমার বাড়িতে পা রাখলেই দেখবেন মাথার মধ্যে সুর একেবারে কিলবিলি কিলবিলি করে উঠবে। দীননাথবাবু কৌতুকের স্বরে বললেন, কেন বলুন তো? আগে আমার ও বাড়ি ছিল এককালে এরিক সাহেবের সুর সাধনার জায়গা। ভদ্রলোকের জন্ম সুইডেনে, পুরো নাম ওই কি যেন এরিক লারসন। ভারতীয় সঙ্গীতের টানেই ওর দেশে আগমন। শুনেছি বিদেশি সুরের সাথে এদেশের সুর মিলিয়ে স্বরলিপি তৈরি করতেন। বাবা গো, ওই বাড়িতেই একদিন পিয়ানো বাজাতে বাজাতে ওনার মৃত্যু হয়। সে আর কি বলবো স্যার, এসব বহু আগের কথা। তখন মুসৌরিতে এত লোকজনও তো ছিল না তো। পালিত মশাইয়ের বাড়িটা আগে কোনো বিদেশি সঙ্গীতজ্ঞের বাড়ি ছিল জেনে কৌতূহল হলো দীননাথবাবুর। রাস্তা বেশিক্ষণের নয়, মিনিট কুড়ের মধ্যেই গাড়ি পৌঁছলো পাহাড়ের একটা বাঁকের মুখে। তারপর ধীরে ধীরে মেন রোড ছেড়ে একটা চড়াই বেয়ে ওপরে উঠতে লাগলো। খানিক দূর আসার পরে ডান দিকে চোখে পড়লো ছবির মতো সুন্দর একতলা একটি বাড়ি। বাড়ির সামনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পালিত মশাই বললেন, আগে ভেতরে আসতে আগে হোক স্যার। ঢালু জমির গায়ে খাঁচ কাটা সিঁড়ি, দু তিনটে ধাপ টপকে বাড়ির কম্পাউন্ডে ওঠা যায়। বাড়ির সামনেটা ফুলের বাগান। বৈঠকখানায় ঢুকে চোখ দুটো জুড়িয়ে গেল দীননাথ বাবুর। সুন্দর সাজানো বৈঠকখানা, দেওয়াল জুড়ে দেশি বিদেশি চিত্রকরদের আঁকা পোর্ট্রেট, সিলিংয়ে কারুকাজ করা ঝাড় লণ্ঠন ঝুলছে। বেশ রুচি আছে ভদ্রলোকের। ঘরের ঠিক মধ্যিখানে একটা পিয়ানো রাখা। উজ্জ্বল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে দীননাথবাবু প্রশ্ন করলেন, আপনি পিয়ানো বাজান? একেবারেই না স্যার, গান বাজনা শুনতে ভালোই লাগে, ওসব আমার আসে না। আসলে ওই পিয়ানোটা এরিক সাহেবের, বাড়ির সঙ্গেই এটা পেয়ে গেছি। বাকি আসবাবপত্র আগেই নিলামে উঠেছিল।
পিয়ানোটা দেখে লোভ লেগে গেল। অনেকগুলো টাকা খরচা করে ওটাকে রেখেই দিলাম। বাজাতে না পারলেও ঘরের শোভা হিসাবে মন তো নয়, কি বলেন? লোভ সামলাতে পারলো না দীননাথ বাবু, পায়ে পায়ে পিয়ানোটার দিকে এগিয়ে গেলেন। দেখলেন কালো রঙের পিয়ানোর গায়ে সোনালী হরফে খোদাই করা নাম লেখা স্টেনওয়ে অ্যান্ড সন্স। এ কোম্পানির নাম তিনি আগেও শুনেছেন, জার্মানির কোম্পানি। 88 কি এর গ্র্যান্ড পিয়ানো। মডেলটা পুরনো হলেও গায়ের পালিশ এখনো দিব্যি চকচকে। বোঝাই যায় খুব যত্ন করা হয় পিয়ানোটার। আলতো হাতে কিগুলোর ওপরে আঙুল ছোঁয়াতেই মিষ্টি টুংটাং সুর বেজে উঠল। খালিদ মশাই বললেন, আরে বসুন স্যার, বসুন বসুন, ওই চা এসে গিয়েছে, বসুন। কাজের লোকটি বেশ চটপটে। এইটুকু সময়ের মধ্যেই ধুমায়িত চা আর স্ন্যাক্স নিয়ে হাজির। চায়ের কাপ হাতে তুলে দীননাথবাবু বললেন, বেশ জায়গাটা নিরিবিলি। খালিদ মশাই হাসি মুখে বললেন, আপনাকে তো আমি বলেইছিলাম স্যার, আমার বাড়িটা হলো সুর সাধনার উপযুক্ত জায়গা। আর একটু ওপরের দিকে উঠলে খালি চোখেই দূরে কেম্পটি ফলস চোখে পড়বে। বাড়ির পিছনে পাইন বাগান। চলুন আপনাকে চা খাইয়ে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। খালিদ মশাই বাড়িয়ে বলেননি। সকালের ঝকঝকে আলোয় বাড়ির চারপাশের পরিবেশ দেখে ভীষণ ভালো লেগে গেল দীননাথ বাবুর। তিনি মনস্থির করে ফেললেন, বললেন, তা মশাই, আমি কটা দিন এ বাড়িতে থাকলে আপনার কোনো অসুবিধা নেই তো? খালিদ মশাই হাত কচলাতে কচলাতে বললেন, কি যে বলেন স্যার, আপনাকে তো আমিই প্রস্তাবটা দিলাম। আমার বাড়িতে থেকে গানের সুর যদি মাথায় আসে আপনার, সেটা আমার পরম সৌভাগ্য স্যার। দীননাথ বাবুকে আর হোটেলে যেতে দিলেন না ভদ্রলোক। বললেন, আপনি হোটেলের ম্যানেজারকে ফোন করে দিন, কালায় গিয়ে আপনার মালপত্র নিয়ে চলে আসছে। ঠিক আছে, আসুন আসুন, আপনি আসুন, আপনাকে ঘরটা দেখিয়ে দিই। বিকেলের দিকে খালিদ মশাই বিদায় নিলেন। ওর ট্রেনের সময় সন্ধ্যা 7:30। যাওয়ার আগে দীননাথ বাবুকে বললেন, চলি স্যার, কানাইটা লইল, আপনার গাড়িটাও থাকবে আপনার সেবার জন্য। দীননাথ বাবু বললেন, মশাই একটা কথা, আমি কি আপনার পিয়ানোটা ব্যবহার করতে পারি? স্বচ্ছন্দে স্যার, ওস্তাদের হাতেই তো ওইসব জিনিসের কদর, কি বলেন? আজি গোটা সন্ধ্যাটা পিয়ানোর সামনে বসে বেশ কয়েকটা নতুন সুর বেঁধে ফেললেন দীননাথ বাবু। এমন চমৎকার পিয়ানো তিনি আগে কোনোদিন বাজিয়েছেন বলে তার মনে পড়ল না। কানাই ফিরল 9টা নাগাদ। এসেই চটজলদি ভাত আর মুরগির ঝোল রেঁধে ফেললো। তারপর দীননাথ বাবুকে খেতে দিয়ে তার বিছানা করে দিয়ে মাথার কাছে জলের জগ রেখে বলল, বলতেছি বাবু, আর কিছু প্রয়োজন আছে? না, আর কিছু প্রয়োজন নেই। তা তুমি শোবে কোথায় কানাই? ওই বাড়ির পিছন দিকে আমার থাকার একখান ঘর আছে, আমি সে ঘরেই রাতে শুই, বুঝলেন? দীননাথ বাবু বললেন, আচ্ছা যাও। কানাই বলল, যদি কিছু দেখার দরকার পড়ে ওই ঘরে, ওই যে আপনার ঘরে ওই বড় সুইচটা দেখছেন, ওইটা চেপে দেবেন, আমি দৌড়ে চলে আসবো। সারাদিন যে শুরুগুলো করেছেন দীননাথ বাবু, যুদ্ধ যাওয়ার আগে সেগুলো একবার ফেয়ার খাতায় লিখে তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লেন। গতকাল রাতে হোটেলে ছিলেন, আর আজ এই নির্জন বাড়িটায়। দুটো স্থানের বিস্তর ফারাক। হোটেলে অনেক রাত অবধি রাস্তার গাড়ির আওয়াজ কানে আসতো। দূরে কোথাও একটা মন্দির আছে, সে মন্দির থেকে ঘন্টার আওয়াজও শুনতে পেয়েছেন। অথচ আজ বড় নিঝুম হয়ে আছে চারপাশটা। সেই সঙ্গে শীতও পড়েছে বটে। কানাই বিছানায় দুখানা কম্বল রেখে গিয়েছে। কেউ যেন শীত মানতে চাইছে না। হোটেলের ঘরে রুম হিটার ছিল। দীননাথবাবু ভাবলেন, সব সুবিধা সব জায়গায় পাওয়া যায় না। চোখটা কখন লেগে গিয়েছিল তা তিনি বুঝতেও পারেননি। এমনি সময় কোথা থেকে অসাধারণ সুন্দর একটা সুর ভেসে এসে তার তন্দ্রাচ্ছন্ন মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে তাকে মোহিত করে তুলল। খানিকটা সময় একটা মোহময় মাধুর্যে আবিষ্ট হয়ে রইলেন দীননাথ বাবু। চোখ মেরে চাইতেই ইচ্ছে করছে না। মন বলছে অনন্তকাল বাজে থাকুক এই মধুর সঙ্গীতের সুর। কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় জাগিয়ে তুলল তাকে। আশ্চর্য হয়ে ভাবলেন, এ যে বৈঠকখানা করে পিয়ানোটা বাজছে, এ বাজাচ্ছে এত রাতে? দীননাথ বাবু বিছানার উপর উঠে বসলেন।
কান পেতে শুনলেন খানিকক্ষণ। কে ও ঘরে? কানাই। মুখটা বড়ই মিষ্টি। দীননাথবাবু মনে হলো অসুর বিদেশি। পেশার খাতিরে তাকে দেশ বিদেশেও যেতে হয়েছে কয়েকবার, আর দেশ বিদেশের গানও তিনি শুনেছেন, তবে এ সুর তিনি আগে কখনো শোনেননি। কানাইয়ের গুণ আছে বলতে হবে। হয়তো মালিকের অনুপস্থিতির সুযোগে দিনের পর দিন পিয়ানোটায় হাত পাকিয়ে ফেলেছে, তাই বলে এমন ওস্তাদি হাত। আর থাকতে না পেরে চট করে খাট থেকে নেমে ছোট ছোট পায়ে গলিয়ে ঘরের আলো জ্বালালেন দীননাথ বাবু। টেবিলের ওপর রাখা ঘড়িটার সময় দেখলেন, রাত তখন 1:30। তার বেডরুমের লাগোয়া একটা লম্বা প্যাসেজ, সেই প্যাসেজের শেষেই বৈঠকখানা। প্যাসেজে আলো না জ্বালিয়ে ধীরে ধীরে তিনি বৈঠকখানার বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালেন। এখানে দাঁড়িয়ে আরো স্পষ্ট শোনা যাচ্ছে পিয়ানোর সুর। দরজায় কান পেতে খুব মন দিয়ে শুনতে লাগলেন দীননাথ বাবু। সুরের মূর্ছনা ঘুমড়ে ঘুমড়ে উঠছে, উথাল পাথাল করে দিচ্ছে মনটা। দীননাথ বাবু তন্ময় হয়ে শুনছিলেন, আর আপন খেয়ালে বুড়া আঙুল দিয়ে হাতের কড় গুনছিলেন। হঠাৎ তার মনে হলো, অস্থায়ী অর্থাৎ সুরের প্রাথমিক স্তরটা তুলনাহীন, কিন্তু দ্বিতীয় স্তর অর্থাৎ অন্তরা যেন ঠিকভাবে ঘুরে আবার আস্থাইতে মিশতে পারছে না। সব মিলিয়ে শুনতে ভালো লাগলেও দীননাথবাবুর অভিজ্ঞ কানে ভুলটা ধরা পড়ল। আরো খানিকক্ষণ শোনার পর তার মনে হলো, পিয়ানো বাদক অনেক চেষ্টা করছে ভুলটা সংশোধনের জন্য, কিন্তু অবাধ্য সুর কিছুতেই মিশতেই চাইছে না। পিয়ানোর বাজনা থেমে যাওয়ার পরে দীননাথবাবু মনে হলো, ও ঘরে কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে। পুরুষের কণ্ঠ। সে কণ্ঠস্বরে ব্যর্থতার চাপা অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠেছে। আর দাঁড়ালেন না দীননাথ বাবু। ঘুমে তার চোখ ঢুলে আসছিল, ভাবলেন কাল কানাইকে ডেকে জিজ্ঞেস করবেন। অকালে কানাই কিন্তু অন্য কথা বলল। আকাশ থেকে পড়ার ভান করে বলল, আমি কি বলছেন বাবু? ওইসব আমি বাজাতেও পারি না বাবু, আর আপনি বলছেন আমি হাত দিছি? ওরে বাবা, রাম রাম রাম, ওইসব আমার দেখলেই ভয় লাগে, আর আপনি বলছেন কি আমি? দীননাথবাবু অবাক হয়ে বললেন, তাহলে এ বাড়িতে আর কে আছে ওই পিয়ানো মাঝরাতে বাজাবে? ওই বাবু জানি না তো, আমি তো কিছু শুনতে পাইনি। পিয়ানোটা পরীক্ষা করে রেগে উঠলেন দীননাথবাবু, বললেন, এই তো কাল রাতে শুতে যাবার আগে আমি এটার ক্ল্যাম্প লক করে গিয়েছিলাম, আজ দেখছি খোলা। কানাই হাত জোড়ে করে বলল, বাবু বাবু গো, ঈশ্বরে দিব্যি করে বলছি বাবু, দুটি হাত জোড়ো করে বলছি বাবু, আমি কাল রাতে গিয়ে ঘরে ঘুমিয়ে পড়েছিলুম বাবু। ঘুম হলে যে আমার আর জ্ঞান ত্যান থাকে না বাবু, সারাদিন তো কম পরিশ্রম হয় না বলুন? আমি কিচ্ছু করিনি বাবু, কিচ্ছু করিনি। কানাইয়ের কথা অবিশ্বাস করতে পারলেন না দীননাথ বাবু। মনের মধ্যে খটকাটা রয়েই গেল। সেদিন তিনি পিয়ানোর সামনে বসে গত রাতে শোনা সুরটা বাজাতে লাগলেন। বেশ খানিকক্ষণ চেষ্টার পর যেটুকু ত্রুটি ছিল তিনি ঠিক করে ফেললেন। এবার বেশ জুৎসই লাগছে। দীননাথবাবু বেশ খুশি হয়ে ভাবলেন, এমন চমৎকার সুর একটা গানে লাগিয়ে দিতে পারলে বেশ হয়, তবে সুরটা অন্যের, তার অনুমতি না নিয়ে কাজটা করা ঠিক হবে না। একটা কাগজে নোটেশন লিখে সেই কাগজটা রেখে দিলেন পিয়ানোর উপরে। রাতে শুতে যাওয়ার আগে কি মনে হতে কানাইয়ের কাছে বৈঠকখানা ঘরের চাবিটা চেয়ে নিলেন দীননাথ বাবু। সে রাতেও ঘুমটা ভেঙে গেল পিয়ানোর মিষ্টি সুরে। বিছানা ছেড়ে নেমে ছোট ছোট পায়ে গলিয়ে ধীরে ধীরে দীননাথ বাবু গিয়ে দাঁড়ালেন বৈঠকখানার বন্ধ দরজার সামনে। আজ তিনি মনে মনে ঠিক করেই নিয়েছেন, যেই আসুক তাকে হাতে নাতে ধরে ফেলবেন। বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে পিয়ানোটাতে তোলা সুর শুনতে শুনতে ভারী অবাক হলেন দীননাথ বাবু। আজ পিয়ানোতে আস্থাইর সঙ্গে তার তৈরি করা সুর নির্ভুল অন্তরা বাজছে। বাজনা শেষ হতেই দীননাথ বাবু দরজায় চাবি ঘুরিয়ে পাল্লায় চাপ দিলেন। ঘরের ভেতরে যে দৃশ্য দেখলেন তার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। বৈঠকখানা ঘর অন্ধকার,
কিন্তু ঘরের ঠিক মধ্যিখানে আবছা আলোর একটা বৃত্ত, সে বৃত্তর মাঝে পিয়ানোর দিকে মুখ করে বসে আছে কোট প্যান্ট পরিহিত এক দীর্ঘ মূর্তি। দরজার সামনে দাঁড়িয়ে মূর্তির পৃষ্ঠদেশ চোখে পড়ল দীননাথ বাবুর। দুটো হাত পিয়ানোর কিপ্যাডে রেখে এক মনে তার লেখা কাগজটার উপরে ঝুঁকে পড়ে কি যেন দেখছে। দরজার পাল্লা দুটো খোলার সময় একটু আওয়াজ হয়েছিল, সে আওয়াজে মূর্তিটা চঞ্চল হয়ে উঠল। আবছা আলোর বৃত্তটা আচমকাই অদৃশ্য হয়ে গেল। হাত পা কাঁপছিল দীননাথ বাবুর। তিনি দেওয়ালের গায়ে আলো সুইচ টিপে দিলেন। ঘর আলো উদ্ভাসিত হয়ে যাওয়ার পর সবিস্ময়ে দেখলেন ঘরে কেউ নেই। পিয়ানোর ঢাকনাটি খোলা, টুলটা সামনে পাতা, কোনো সন্দেহ নেই এই মাত্র কেউ বসেছিল ওখানে। অন্য তন্ন করে খুঁজেও পিয়ানোর উপর রাখা নোটেশনের কাগজটা আর তিনি খুঁজে পেলেন না। সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে আবার হোটেলেই ফেলে গেলেন দীননাথ বাবু। মুসৈরিতে আর একটা দিনও থাকার ইচ্ছে নেই তার। ওরির সারানো মাথা থাকুক। হোটেলের ম্যানেজারকে বললেন, আজই কলকাতা ফিরতে চাই, যেভাবে হোক ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করে দিন। বাড়ি ফিরে সপ্তাহখানেক পরে দীননাথ বাবু একটা চিঠি পেলেন, ছোট 4 লাইনের চিঠি। মান্যবরেশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরিক সাহেবের উৎপাত চিরতরে দূর হয়েছে। বাড়িটা কেনা অবধি যে কয় রাত ও বাড়িতে কাটিয়েছি, প্রায় প্রতিটা রাতেই পিয়ানোর ওই সুর শুনেছি, সেই সাথে হাহাকার ভরা বুক চাপা কান্না। অনেক চেষ্টা করেও কাউকে দেখতে পাইনি। ভয়ে আমার পরিবারও ও বাড়িতে এসে উঠতো না। পাছে কানাই কাজ ছেড়ে দেয়, সে কারণে ওকেও কিছু বলিনি। এদিকে অমন সুন্দর পিয়ানো বিদায় করতেও মন চাইছিল না। স্বয়ং ঈশ্বর আপনাকে মিলিয়ে দিলেন। শুনেছি কি এক সুর তৈরি করতে করতেই ইহলোক ত্যাগ করেছিলেন এরিক সাহেব। সুরটা সম্পূর্ণ করে যেতে পারেননি। মুসৌরিতে আপনাকে দেখে আমার মনে হয়েছিল আপনার মতো একজন সুর স্রষ্টাই বুঝবেন এরিক সাহেবের দুঃখ। ভালো থাকবেন স্যার, পারলে আমায় ক্ষমা করবেন। ইতি আপনার গুণগ্রাহী সুরঞ্জন পালিত। আপনারা শুনছিলেন ক্লাব গপ্প অ্যান্ড আড্ডার আজকের বিশেষ নিবেদন শ্রী কৌশিক দাশগুপ্তর লেখা এরিক সাহেবের দুঃখ। গল্পের কথক দ্বীপ, সুরঞ্জন পালিতের চরিত্রে সৌভিক, দীননাথবাবুর চরিত্রে তনসুখ, ডাক্তারবাবুর চরিত্রে শামীম। গল্প পাঠে দ্বীপ, সাউন্ড এফেক্টসে সৌভিক, ভিডিও এডিটিং ও পোস্টার ডিজাইনে দ্বীপ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সৌভিক ও দ্বীপ। শেষ হলো আজকের প্রস্তাবনা এরিক সাহেবের দুঃখ। আগামী দিনে আরও কিছু রোমহর্ষক ও রোমাঞ্চকর গল্প আপনাদের উপহার দিতে হাজির হব আমরা। সমগ্র ক্লাব গপ্প অ্যান্ড আড্ডা টিমের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে আপনারা আজই সাবস্ক্রাইব করুন ক্লাব গপ্প অ্যান্ড আড্ডা @ ইউটিউব চ্যানেল।